কবে এসেছেন? পাকিস্তান থেকে কবে এসেছেন? পাকিস্তান থেকে কবে এসেছেন? কবে এসেছেন পাকিস্তান থেকে? কে পাসপোর্ট তৈরি করেছিল? আধার কার্ড কে তৈরি করেছিল? স্বাধীনতা দিবসের আগে বাংলায় কি সক্রিয় পাক গুপ্তচর চক্র? হাবড়া থেকে পাক নাগরিক গ্রেপ্তারের পর সেই প্রশ্নই আরও জোরালো। বেঙ্গল এসটিএফ এর হাতে গ্রেপ্তার রানার অফ ওরফে ওয়াহাব আলম। তদন্তকারীদের প্রাথমিক সন্দেহ, পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর হয়ে ভারতে তথ্য সংগ্রহ করত ওই ব্যক্তি। শুধু তাই নয়, ভুয়ো পরিচয়পত্র তৈরি করে কলকাতায় পাকাপাকিভাবে থাকার বন্দোবস্তও করে ফেলেছিল সে। রফকে জাল নথি তৈরিতে সাহায্যের অভিযোগে তপসিয়া থেকে গ্রেপ্তার হয়েছে মোহাম্মদ ইজাজও। উত্তর 24 পরগনার হাবড়া। স্বাধীনতা দিবসের আগে এখান থেকেই পাক গুপ্তচর সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল বেঙ্গল এসটিএফ। ধৃতের নাম রানা রফ ওরফে ওয়াহাব আলম। তদন্তকারীদের দাবি, পাকিস্তানের ফয়জলবাদের বাসিন্দা ওই ব্যক্তি নেপাল সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছিল। ভারতে ঢোকার পর নিজের আসল পরিচয় মুছে ফেলার চেষ্টা করে। নতুন নাম ওয়াহাব। কলকাতার তপসিয়ার একটি ঠিকানা ব্যবহার করে তৈরি করা হয় আধার কার্ড সহ একাধিক নথি। সেই ভুয়ো পরিচয়ই কলকাতায় বসবাস করছিল রফ। কিন্তু তদন্ত যত এগোচ্ছে ততই সামনে আসছে চাঞ্চল্যকর তথ্য। এসটিএফ সূত্রের দাবি, রানা রফের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল আইএসআই এর। তদন্তকারীদের সন্দেহ, পাকিস্তানি গুপ্তচর সংস্থার হ্যান্ডলার হিসেবে কাজ করত সে। আর এখানেই বড় প্রশ্ন, কী ধরনের কাজ করত রফ? তদন্তকারীদের প্রাথমিক তথ্য অনুযায়ী ভারতীয় সেনা, নৌসেনা এবং রেলের পরিকাঠামো সম্পর্কে তথ্য সংগ্রহ করাই ছিল তার অন্যতম কাজ। দেশের বিভিন্ন প্রান্তে থাকা সামরিক ক্যাম্প, গুরুত্বপূর্ণ ইনস্টলেশন এবং পরিকাঠামো সম্পর্কে তথ্য সংগ্রহ করে তা পাকিস্তানে পাঠানো হতো বলে সন্দেহ। অর্থাৎ সাধারণ কোনো ভুয়ো পরিচয়ে বসবাসের ঘটনা নয়। তদন্তকারীদের সন্দেহ, পরিকল্পিতভাবেই ভারতে ঢুকেছিল রানা রফ। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। সূত্রের খবর, মূলত নেপালের কাঠমান্ডু থেকেই নিজের কার্যকলাপ পরিচালনা করত সে। কাজের প্রয়োজনে বারবার ভারতে আসত। সম্প্রতি কাঁকড়ভিটা সীমান্ত দিয়ে ভারতে ঢোকার পর আবার কলকাতায় ঘাঁটি গাড়ে। আর এবারই সামনে আসে তার তৈরি করা ভুয়ো পরিচয়। ভারতে থাকার জন্য নিজের নাম বদলে ফেলে রফ। তপসিয়ার ঠিকানায় তৈরি হয় আধার সহ একাধিক নথি। তদন্তকারীরা ইতিমধ্যেই সেই নথিগুলি বাজেয়াপ্ত করেছেন। कोई देश को षड्यंत्र में कोई लिप्त हो गए, कोई पाकिस्तानी हो, कोई बांग्लादेशी हो, कोई अदर कंट्री हो, भारत के आके भारत के सार्वभौमत्व को कोई चैलेंज करेगी, आइन के चैलेंज करेगी, कोई प्रशासन के चैलेंज करेगी, उनके खिलाफ कड़ा से कड़ा कार्रवाई करना चाहिए। এখন এসটিএফের টিম গভীর রাতে যে অপারেশনটা করেছে হাবড়া থানার পুলিশ কর্মচারীকে নিয়ে, এবং এখানে যে সেফ করিডর নয়, আগে এটা জঙ্গিদের একটা সেফ করিডর ছিল, আর এখন বিজেপি সরকার আসার পর এটার বিরুদ্ধে একদম পুলিশ তার সচেতনভাবে এগিয়ে চলছে। এটা হাবড়ার মানুষের পক্ষে নয়, বাংলার মানুষ তথা দেশের মানুষের পক্ষে আইএসআই জঙ্গি আর তাকে পুলিশ যে ধরল, এটা আমাদের কাছে গৌরবের এবং সম্মানের। এটা অতীতে একটা সেফ করিডর ছিল পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস থাকাকালীন। সেই জন্যে জঙ্গিরা উন্মুক্ত বাজার আর পাবে না। পুলিশ সচেতন এবং পুলিশকে ফ্রি হ্যান্ডে কাজ করবার সুযোগ দেওয়া হয়েছে, এবং অন্যান্য যে পুলিশ আদার্স টিম আছে তাদেরকেও ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে, তারা যাতে নিরপেক্ষভাবে তদন্ত করে অপরাধীদেরকে গ্রেপ্তার করতে পারে। আমরা শুনলাম রেলের বিভিন্ন তথ্য, বর্ডারের বিভিন্ন তথ্য, এরা এখান থেকে আইএসআই এর সাথে যুক্ত, তাদের কাছে ইনফরমেশন দিচ্ছিল, দেশের ক্ষতি করবার চেষ্টা তারা করছে। বিভিন্ন সময় তারা নাম ভাঙিয়ে তাদের ভোটার কার্ড, আধার কার্ড এগুলো ডকুমেন্টস তৈরি করেছে। এটার জন্য পুলিশ সম্পূর্ণভাবে তদন্ত করছে, যা পুলিশের পক্ষে একটা সঠিক নির্ণায়ক জায়গা পৌঁছাবে বলে আমাদের বিশ্বাস। কিন্তু একা কি এই কাজ করছিল রানা?
তদন্তের সূত্রে উঠে এসেছে আরেকটি নাম, মোহাম্মদ ইজাজ। তপসিয়া থেকে তাকে গ্রেপ্তার করেছে এসটিএফ। অভিযোগ, রানা রউফকে ভুয়ো পরিচয়পত্র তৈরি করতে সাহায্য করেছিল ইজাজ। অর্থাৎ একদিকে পাক নাগরিক রানা রউফ, অন্যদিকে তাঁর জন্য ভারতের জাল পরিচয়ের ব্যবস্থা করে দেওয়ার অভিযোগে এক ভারতীয় যুবক। এখন তদন্তকারীদের সামনে বড় প্রশ্ন, এই জাল নথি তৈরির নেটওয়ার্ক কতদূর বিস্তৃত? শুধু ইজাজই কি রউফকে সাহায্য করেছিল, নাকি এর পেছনে আরও বড় কোনো চক্র রয়েছে? আরও চাঞ্চল্যকর দাবি, সম্প্রতি ভারত থেকে পালিয়ে যাওয়ার পরিকল্পনাও করেছিল রানা রউফ। এসটিএফ সূত্রের দাবি, ভারতে গ্রেপ্তার হতে পারে বলে আশঙ্কা করেছিল সে। সেই কারণেই বাংলাদেশে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল বলে তদন্তকারীদের অনুমান। কিন্তু তার আগেই হাবড়া থেকে তাকে গ্রেপ্তার করে ফেলে এসটিএফ। এখন রউফকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে, কার নির্দেশে সে ভারতে ঢুকেছিল, কার কাছ থেকে তথ্য সংগ্রহ করত, সংগৃহীত তথ্য কোথায় এবং কিভাবে পাঠানো হতো, আর পাকিস্তানে তার সঙ্গে কারা যোগাযোগ রাখত। দুজন পাকিস্তানি টেরোরিস্ট যারা দীর্ঘদিন ধরে ভারতের বুকে প্রবেশ করে কলকাতায় ঘাপটি মেরেছিল, এবং ওরা এই 12 তারিখে কলকাতা এবং তার আশেপাশে দক্ষিণেশ্বর বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ছিল এবং বিভিন্ন ছত্রছায়ায় এরা ছিল। আজকে এরা যশোর রোড ব্যবহার করে বাংলাদেশ বর্ডার বেনাপোল থেকে বাংলাদেশে প্রবেশ করার এবং কাঠমান্ডুতে যাওয়ার এদের একটা উদ্দেশ্য ছিল। সেই অবস্থায় গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফ এদেরকে অ্যারেস্ট করে এবং আজকে এদেরকে ফরওয়ার্ড করেছে প্রাথমিকভাবে, এবং 14 দিনের পিসি চাইছে। 14 দিনের পিসি লার্নেট কোর্ট অ্যালাউ করেছেন। সোর্স অফ মানি, এরা কোন শেল্টারে ছিল, আর কেউ যুক্ত কিনা, দেশের পক্ষে কত বড় থ্রেট ছিল এটা, ভবিষ্যতের এদের টেরোরিস্ট অ্যাক্টিভিটিসের মধ্যে কী ধরনের পরিকল্পনা করেছিল, এই সমস্ত লোকেট করার জন্যে এদেরকে পুলিশ কাস্টাডিতে নেওয়া হয়েছে। 14 দিনের কাস্টাডি। এরা শেষে 26 তারিখে আবার কোর্টে ফরওয়ার্ড করবে। 15 আগস্ট সেই ক্ষেত্রে একটা নাশকতা করার বড় রকমের কোনো পরিকল্পনা ছিল বলে আশঙ্কা করা হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, রানা রউফ কি শুধুই তথ্য সংগ্রহ করছিল, নাকি ভারতের মাটিতে আরও বড় কোনো নাশকতার পরিকল্পনাও ছিল? এই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়। তদন্তকারীরা সেই সম্ভাবনাও খতিয়ে দেখছেন, কারণ সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গে একের পর এক আইএসআই যোগের অভিযোগ সামনে এসেছে। গত 30শে জুলাই বর্ধমান থেকে হামিম মণ্ডল নামে এক যুবককে গ্রেপ্তার করেছিল বেঙ্গল এসটিএফ। তার সঙ্গে গ্রেপ্তার হয় তার বান্ধবী অর্পিতা সরকার এবং আদিত্য সিংহ ওরফে রাজ। তদন্তকারীদের অভিযোগ ছিল, তাদের সঙ্গে আইএসআই এবং পাকিস্তানের কুখ্যাত গ্যাংস্টার শাহজাদ ভাট্টির গোষ্ঠীর যোগাযোগ ছিল। এই মামলায় আরও একটি চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসে, হানি ট্র্যাপ। তদন্তকারীদের দাবি, অর্পিতা সরকারকে ব্যবহার করে নেতা, মন্ত্রী এবং আমলাদের প্রেমের ফাঁদে ফেলে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্য সংগ্রহের চেষ্টা করা হতো। অভিযোগের সত্যতা যাচাই করছে তদন্তকারী সংস্থা, কিন্তু সেই ঘটনার কয়েকদিনের মধ্যেই ফের আইএসআই যোগের অভিযোগে পাক নাগরিক গ্রেপ্তার হওয়ায় নতুন করে প্রশ্ন উঠছে বাংলার নিরাপত্তা নিয়ে। তাহলে কি পশ্চিমবঙ্গকে ব্যবহার করা হচ্ছে পাক গুপ্তচর নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ রুট হিসেবে? এই মুহূর্তে তদন্তকারীদের হাতে এমন কোনো চূড়ান্ত প্রমাণ প্রকাশ্যে আসে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। তবে নেপাল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ, কলকাতায় ভুয়ো পরিচয় তৈরি, সামরিক ও রেল পরিকাঠামো সম্পর্কে তথ্য সংগ্রহ এবং পাকিস্তানের সঙ্গে যোগাযোগের অভিযোগ, সবকিছু মিলিয়ে রানা রউফকে ঘিরে সন্দেহ যথেষ্ট গভীর। আর স্বাধীনতা দিবসের ঠিক আগে এই গ্রেপ্তারির গুরুত্ব কম নয়।
হাবড়ায় রানার অফ গ্রেপ্তারের পর এখন তদন্তের মূল ফোকাস তিনটি বিষয়: আইএসআই এর সঙ্গে তার যোগাযোগ, ভারতে তার তথ্য সংগ্রহের নেটওয়ার্ক এবং ভুয়ো পরিচয়পত্র তৈরির চক্র। রানার অফ কি একাই, নাকি তার পেছনে রয়েছে আরও বড় নেটওয়ার্ক? ভারতের সেনা, নৌসেনা ও রেল পরিকাঠামো সম্পর্কে কি তথ্য পাকিস্তানে পৌঁছেছে? আর স্বাধীনতা দিবসের আগে কোনো নাশকতার ছক ছিল কিনা? এই তিন প্রশ্নের উত্তর খুঁজতেই এখন রানার অফ ও মোহাম্মদ ইজাজকে জেরা করছে বেঙ্গল এসটিএফ। তদন্ত যত এগোবে, বাংলায় পাক গুপ্তচর নেটওয়ার্কের ছবিটা আরও স্পষ্ট হবে বলেই মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।